মাছ ধরতে খুব পছন্দ করেন। তিনি মাছ ধরতে ডেকে একটি তাঁবু তৈরি করে রাতে বেশি মাছ পাওয়া যায় বলে কাকা রাতে মাছ ধরতেন। আগেই বলে রাখি, কাকার একটি ছেলে ছিল যার নাম হচ্ছে শরীফ। বয়স হবে 10 থেকে 11 বছর। সে খুব মাছ ধরা জানে। একদিন কাকা মাছ ধরতে যাওয়ার সময় আমার কাকাতো ভাইও যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। প্রথমে কাকা ভাইকে না নিতে চাইলেও এক পর্যায়ে নিয়ে তাকে রওনা দেয় মাছ ধরার সেই তাঁবুতে, যেখানে মানুষের বসবাস একেবারেই নেই বললেই চলে। আমার কাকা একটি খালে 10 থেকে 12টি ছিপ বসিয়ে দেয়। আমার ভাইও একটি ছিপ নিয়ে গিয়ে সে তাতে ছিপে খাবার বসিয়ে খালের ধারে পেতে রাখে এবং তারা তাঁবুতে গিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ পানিতে বিকট একটি শব্দ হল। আমার কাকাতো ভাইয়ের ঘুম ভেঙে যায় সে বিকট শব্দে। ভাই ভাবে ছিপে হয়তো বড় মাছ লেগেছে, তাই তিনি কাকাকে কিছু না বলেই ছিপ তুলতে চলে যায়। খালের কাছে গিয়ে দেখে একটি ছিপ নড়াচড়া করছে। ভাই ছিপটি তাড়াতাড়ি গিয়ে ধরতে চায়, কিন্তু ছিপে বড় মাছ লাগায় ছিপটি একটু দূরে সরে যায়, ভাইয়ের হাতের নাগালে চলে যায়। তখন ভাই বড় মাছ ধরার লোভে ঘাট থেকে নৌকা নিয়ে ছিপটি ধরে যায়। আর ছিপটি ধরে টান দিতেই পানির তলা থেকে কিছু শব্দ করেছে। হু 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 করে বড় বড় করে শব্দ করছে, যা ভাই শুনে ভয় পেয়ে যাচ্ছে। আর ভাইয়ের পিঠে কে যেন জোরে একটা ধাক্কা দিল, আর ভাই চিৎকার করে পানিতে পড়ে যায়। ওর কাকা তাঁবু থেকে এসে তাকে উঠায়। সে প্রায় আধমরা হয়ে গেছিল। ভাই সাঁতার জানত, কিন্তু ভাইকে কে যেন পানির তলা থেকে ধরে রাখছে টেনে এবং মারার চেষ্টা করছে। আমি বদরুল ইসলাম নয়ন, মতিঝিল, ঢাকা থাকি। আজ আমি আপনাদের সাথে আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। আমার দাদু ব্যবসার কাজে প্রায় রাতে বাড়ির বাইরে যান এবং বাড়িতে ফিরেন অনেক রাত করে। তবে বলে রাখা ভালো, দাদু ছোটবেলা থেকেই বাইক চালাতো। যথারীতি দাদু সেদিন রাতে প্রায় 1:30 মিনিটে বাইক চালিয়ে বাসা আসার জন্য রওনা দেয়। দাদু বাসার আসার জন্য একটি ব্রিজ পার হতে হয়। দাদু যখন ব্রিজের কাছে এসে পৌঁছায়, ঠিক তখনই একটা মুরব্বী টাইপের লোক হাত উঠিয়ে দাদুকে বলে, বাবা, আমার হাঁটতে কষ্ট হচ্ছে, আমায় একটু ব্রিজ পার করে দিবা? দাদুর ভাষায় লোকটা ছিল একজন সাধারণ মানুষের মতো। তারপর দাদু বলল, ঠিক আছে, তাহলে উঠুন। লোকটি উঠে দাদুকে চেপে করে বাইকে বসে পড়ে। তো দাদু মনে করে বৃদ্ধ লোক ভয়ে হয়তো আমাকে চেপে ধরছে। ব্রিজের মাঝখানে আসার পর লোকটি ডান হাত দেখিয়ে বলে, দেখো তো লোকটিকে চেনো কিনা? রোড লাইটের আলোতে দাদু স্পষ্ট দেখতে পায় যে ওই লোকটার হাতে একটা মাথা, যা কিনা ওই লোকটি, এবং মনে হচ্ছে একটু আগে কাটা হয়েছে, যা থেকে টুকটুক করে রক্ত পড়ছে। তারপর দাদু অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে যায়। ভোরে একদল কৃষক দাদুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করে এবং 3 দিন পর জ্ঞান ফেরে। আমি পাবেল খান,
আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা করছি। আমার কলেজের এক বড় ভাইয়ের মুখ থেকে শোনা এই ঘটনাটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি সেই বড় ভাইয়ের সাথে ঘটে। তিনি তখন তার পড়ালেখার পাশাপাশি একটি চাকরি করতেন। আমি সরাসরি তার ভাষাতেই ঘটনাটা বলছি। 2009 সালের মাঝামাঝি সময় এই ঘটনাটি ঘটে। আমি তখন চাকরি করতাম, কাউন্টার চাকরি বলে 15 দিন দিনের বেলায় আর বাকি 15 দিন রাতের বেলায় কাজ করতে হতো। রাত বলতে একেবারে শেষ রাতে গিয়ে আমাদের কাউন্টার খুলে বসতে হতো, কারণ খুব ভোরের যাত্রীরা এসে আমাদের কাউন্টারে উঠত। বাস কাউন্টার। আমার বাসাটা একটু দূরে বলে আমি আগে বাসা থেকে বের হতাম প্রায় 2টো থেকে 3টার দিকে। এত রাতে কোনো গাড়ি বা রিক্সা পাওয়া যেত না, তাই হেঁটেই যেতাম কাউন্টার পর্যন্ত। মাঝখানে একটি কথা বলে রাখা ভালো যে আমার বাবা গ্রামের বাড়িতে লাশ দাফন করার কাজ করতেন। মরার আগ পর্যন্ত তিনি এই পেশাতেই নিয়োজিত ছিলেন। আমিও বাবার সাথে গিয়ে কয়েকবার লাশ দেখেছি। লাশ দেখা নিয়ে ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে আমার জীবনে, সেগুলি পরে এক সময় বলবো। আপাতত যা বলছিলাম তাই বলি। ঘটনার দিন আমি বাসা থেকে বের হলাম। আকাশটা থমথমে হয়ে আছে। আমার যাওয়ার পথে কোনো লোকজন নেই, 2-একটা কুকুর ছাড়া। পেছনে তাকালাম, কেউ নেই। আমার যাওয়ার পথেই রাস্তার পাশে লাশ গোসল করানোর একটা ঘর পড়ে। সেই ঘরটার কাছে আসতেই ভেতরে পানি ঢালার শব্দ শুনতে পেলাম, সেই সাথে আগরবাতির গন্ধ। ভাবলাম ভেতরে হয়তো কোনো লাশ গোসল করানো হচ্ছে। আগে বলছি, ছোটবেলা থেকে আমার লাশ দেখার প্রতি তীব্র আকর্ষণ। আমি লাশ দেখার জন্য ঘরটার কাছে দাঁড়িয়ে থাকলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কেউ বের হচ্ছে না দেখে আমি 2-1 পা করে লাশ গোসল করানোর ঘরটার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ঘরটার দরজার সামনে 3টা কালো বিড়াল বসেছিল। আমি কৌতূহল নিয়ে ভেতরে প্রবেশ করলাম। দেখলাম ঘরটার মেঝেতে একটা সাদা পর্দা টাঙানো। সাধারণত লাশ গোসল করানোর সময় এ ধরনের পর্দা টানানো হয় যাতে বাইরে থেকে কেউ দেখতে না পায়। এক হাতে পর্দাটা সরালাম, দেখলাম সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ পড়ে আছে, কিন্তু আশেপাশে আর কাউকে দেখতে পেলাম না। শুধু 100 পাওয়ারের একটা বাল্ব নীরবে আলো দিয়ে যাচ্ছে। কেমন যেন খটকা লাগলো মনের মধ্যে। কি মনে করেছিল সেখান থেকে বের হতে পা বাড়াবো, ঠিক এমন সময় ঘটল অপ্রত্যাশিত ঘটনা। বিকট শব্দ করে 100 পাওয়ারের বাল্বটি ফেটে পড়ল আমার সামনে। অন্ধকারে ঢেকে গেল আমার চারপাশ। পকেট থেকে মোবাইল বের করে মোবাইলের আলো দিয়ে দরজা খুলতে গেলাম, কিন্তু কি অবস্থা! আমি কোথাও দরজা খুঁজে পাচ্ছি না। চিৎকার করব সে ভাষাও নেই, মুখ দিয়ে এক ফোঁটা স্বরও বের হলো না। নাকের মধ্যে আমার এসে ধাক্কা খেল তীব্র আতরের গন্ধ। কিছু একটা শব্দ কানে গেল। পেছনে তাকালাম। মোবাইলের আলোতে আমি যা দেখলাম তা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। আমি দেখলাম যে সাদা পর্দাটা শরীরের লাশটা এগিয়ে আসছে আমার দিকে। অনেকটা পুজো হয়ে হতবিহম্বের মতো দাঁড়িয়ে রইলাম। ততক্ষণে লাশটা আমার থেকে মাত্র 1.5 হাত দূরে দাঁড়িয়ে। একটা হাত বেরিয়ে আসছে কাপড়ের ভেতর থেকে। আমি আর সহ্য করতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরতেই আমি দেখলাম যে আমার পাশে নাইট গার্ড দাঁড়ানো। তারা নাকি আমাকে লাশ গোসল করানোর ঘরটার দরজার সামনে পায়। সেদিনের পর থেকে আমি রাতের চাকরি ছেড়ে দেই। এরপর থেকে আমি নিজেকে লাশ দেখা থেকে আড়াল করে নেই। কোনো লাশ দেখলে আমি আজও ভয় পাই।
মাদ্রাসায় পড়ি। আমি মাদ্রাসার হোস্টেলে থাকি। আগেই বলে রাখি, আমাদের হোস্টেলের নিচে একটা কাঁঠাল গাছ আছে। আমরা মাঝে মাঝে ওই গাছটার নিচে গল্প করতাম। গত বছরের ঘটনা, একদিন রাতে আমাদের শিক্ষক আমাদের রুমে একত্র হতে বললেন। আমরা একত্র হলে তিনি আমাদের বললেন যে, তোমরা কেউ রাত 10টার পর ওই কাঁঠাল গাছের নিচে যাবা না এবং উপর থেকে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলবে না। যেখানে কথাটা একবার বলেছ, কথাটা জোর তাগিদের সাথে 3 বার বললেন। এর কারণ জানতে চাইলে তিনি কিছু বললেন না, এতটুকুই বললেন যে এর ব্যতিক্রম হলে বিপদ হতে পারে। এরপর থেকে সবার মনেই সে ব্যাপারে কৌতূহল সৃষ্টি হল। এক রাতের ঘটনা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ছাত্রদের সুর বলে ঘুম ভাঙল। জেগে দেখি আমাদের ক্লাসের নাসির ও জুবাইর অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। তখন কে বা কারা তাদেরকে বলে, এই তোরা হুজুরের ঘটনা শুনিসনি? তাহলে এখানে আসলি কেন? এই বলে তাদের এত জোরে থাপ্পড় দেয় যে ভয়ে তারা জ্ঞান হারিয়ে ফেলে। গেট থেকে দারোয়ান হালকা চিৎকার শুনে দেখে ওরা অচেতন অবস্থায় পড়ে আছে এবং গোমড়াচ্ছে। এরপর দারোয়ান ছাত্রদের ডেকে ওদের উপরে নিয়ে যায়। সে সময় আমরা ওই শিক্ষককে ডেকে সব ঘটনা খুলে বলি। তিনি কোনো কথা বললেন না, শুধু বললেন, বারণ করেছিলাম। কারো জানতে বাকি থাকলো না যে এটা কোনো অশরীর জিনের কারবার। সে রহস্যটা কি যেটা হুজুর আগেই টের পেয়েছে, কিন্তু আমাদের কাছে গোপন করেছেন। তাই সকালে আমরা সবাই হুজুরের কাছে মূল ঘটনা জানতে চাইলাম। তিনি না বললেন, সময় হলে সবই জানতে পারবে। গত বছর পর্যন্ত ব্যাপারটা আমাদের সবার কাছে ঘোলাটে থেকে গেল। অবশেষে রহস্যের ভেদ উন্মোচন হল এবছর। একদিন সেই হুজুর আমাদের বললেন, গত বছরের সেই ঘটনা আসল রহস্য শুনবা না তোমরা? আমরা গভীর আগ্রহে নড়ে চড়ে বসলাম। তিনি বললেন, গত বছর একদিন গভীর রাতে আমার রুমে কে যেন নক করল। দরজাটা চাপানো ছিল। আমি ছাত্র ভেবে ভিতরে আসার অনুমতি দিলাম এবং ভিতরে 2 জন ছাত্র প্রবেশ করল। আমার পাশে থাকা লাইটের সুইচ অন করতে চাইলে তারা আমাকে লাইট অন করতে বারণ করল এবং বলল, হুজুর ভয় পাবেন না, আমরা মানুষ নই, জিন। আমরা আপনারই ছাত্র। আমরা আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। হুজুর বললেন, আমি এর আগেও অবস্থার সম্মুখীন হয়েছি, তাই নিজেকে সামলে নিয়ে বললাম, বলো তোমাদের কি অভিযোগ? তারা বলল, আমরা রাতে কাঁঠাল গাছের নিচে ক্লাসে যে পড়া হয় তা পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করি। তখন মানুষ ছাত্ররা আমার উপরে নোংরা পানি ও আবর্জনা ফেলে। এতে আমাদের খুব কষ্ট হয়। আপনি যদি তাদের নিষেধ করে দেন তাহলে খুব ভালো হয়, আমাদের অনেক উপকার হবে হুজুর। আর হ্যাঁ, আমরা এই মাদ্রাসায় থাকাকালীন অবস্থায় আমাদের বিষয়টি কোনো ছাত্রকে জানতে পারবেন না। এই বলে তারা আমার চোখের সামনে আস্তে আস্তে মিলিয়ে গেল। এই কারণে আমি তোমাদেরকে ওখানটাতে যেতে এবং কিছু নিষেধ করেছিলাম। আর নাসির ও জুবাইরকে তারাই থাপ্পড় দিয়েছিল। এই ঘটনার পর তারা আবার আমার কাছে এসেছিল এবং ক্ষমা চেয়েছে। তাই গত বছর আমি তোমাদের কাছে বিষয়টি এড়িয়ে গেছি। এর ব্যতিক্রম হলে আমার বিপদ হতে পারত। এটাই হলো সেই ঘটনার মূল রহস্য। হুজুরের মুখ থেকে এমন কাহিনী শুনে ভয়ে আমার জিহ্বা শুকিয়ে গেল। এবছর আমাদের সাথে কোনো জিন পড়ছে না তো, তবুও কেন যেন সারাক্ষণ মনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। এখনো যদি কোনো ছাত্র থেকে অস্বাভাবিক কোনো আচরণ প্রকাশ পায় তাহলে তাকে সবাই অন্য চোখে দেখি।
মাহফুজ, মোহাম্মদপুর থেকে। ঘটনাটা আমার এক পরিচিত কাকুর কাছ থেকে শোনা। নাম হচ্ছে তার রহমত মিয়া। অনেক দিন হল মাছ ধরে নদীতে, খালে বিলে। মাছ যারা ধরে তাদের সবারই কোনো না কোনো ভৌতিক ঘটনা আছে। রহমত মিয়ারও আছে, কিন্তু এগুলো শুধু অন্যের কাছে বলার জন্য গল্প। রহমত মিয়া জীবনে কোনোদিন ভয় পায় নাই এবং পাওয়ার সম্ভাবনাও কম। এই তো সেবার হিন্দু পাড়ার শ্মশানের পাশের নদীতে মাছ ধরতে যেয়ে লক্ষিন্দর এতবার ডাকার পরও তার দিকে ফিরে না তাকিয়ে দীপু মাছ ধরে বাড়ি ফিরেছেন। লক্ষিন্দর রহমত মিয়ার বন্ধু লোক ছিল, যাকে গত বছর ওই শ্মশানে পোড়ানো হয়েছিল। এমন ছিটে ফোটা অনেক ঘটনাই রহমত মিয়ার জীবনে ঘটেছে, কিন্তু কোনোদিন ভয় তো দূরে থাক, তার বুকে কাঁপনে পর্যন্ত ধরাতে পারেনি। কক্টার খালের কথা অনেক শুনেছে রহমত মিয়া। সেখানে নাকি বড় বড় মাছ পাওয়া যায়, তবে দিনের বেলার চেয়ে নাকি রাতে গেলে নিরিবিলি পরিবেশ, ভালো মাছ পাওয়া যায়। কিন্তু ওই খালের বেশ দুর্নামও আছে। আজ পর্যন্ত নাকি ওই খালে কেউ রাতে মাছ ধরতে গেলে ফিরে আসেনি। কিন্তু রহমত মিয়া এতে কিছুই যায় আসে না, এসব তার কাছে শুধুই গল্প। তবু তার বউ যখন শুনল রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে বলে ঠিক করেছে, তখন তার বউ বাদ সাধল। তাকে যখন কিছুতেই বোঝাতে পারল না রহমত মিয়া, তখন সে বলল, ঠিক আছে, আমি সাথে কাউকে নিয়ে যাব, একা যাব না। কিন্তু এই তল্লাটে এমন কেউ যে নাই কটকার খালে তার সাথে যাওয়ার মতো। তা রহমত মিয়া একটু পরে টের পেল, যাকে বলে সে দৌড়ে পালায়। চিৎ চেপে যায় রহমত মিয়ার। সিদ্ধান্ত নেয় সে একাই যাবে এই রাতে। কাউকে কিছু না জানিয়ে জাল আর বৈঠা নিয়ে রাত আনুমানিক 10টার দিকে বের হলো ঘর থেকে। ততক্ষণে সারা গ্রাম ঘুমে বিভোর, চারিদিকে কি নিদারুণ নিস্তব্ধতা। তার মাঝে একা রহমত মিয়া হেঁটে চলে নদীর দিকে। একটু বুক কাঁপে না তার। নদীর পাড়ে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বৈঠা বাওয়া শুরু করে সে। গন্তব্য কটকার খাল। সামনে দিয়ে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদীর ডানে ও বামে দুদিকে বাঁক নিয়েছে। বামে গেলে কটকার খাল আর ডানে গেলে বউবাজার। বামে এক কটকার খাল ছাড়া আর কিছুই না থাকায় ওইদিকে লোকজনের যাতায়াত কম। বাঁকের প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া। এমন সময় দেখল হঠাৎ আতশবাজির মতো বউবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে যাচ্ছে। সে একটু অবাক হল, এত রাতে আবার কে নৌকা করে কোথায় যায়? জোরে হাঁক ছাড়ে রহমত মিয়া, ওই মাঝি, কই যাও? অপাশ থেকে ভাঙা গলায় মাঝির নির্লিপ্ত উত্তর কানে আসে, যা রহমত মিয়ার মাছ ধরতে কটকার খালে। উত্তর শুনে মনে মনে খুশি হয় রহমত মিয়া। যাক, একটা সঙ্গীতও পাওয়া গেল। আবারও হাঁক ছাড়ে রহমত মিয়া, চলো একসাথে যাই। কিন্তু রহমত মিয়ার ডাকে থামে না মাঝি, নিঃশব্দে বৈঠা বেয়ে যায়। বোকা রহমত মিয়া একবারও ভাবে না পানির শব্দ ছাড়া নিঃশব্দে বৈঠা বাবাকে সম্ভব। বাঘ ঘুরে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া। অন্ধকারে মাঝির নৌকা খুঁজতে চোখে পড়ে নৌকা। মাঝির দিকে তাকাতে দেখতে পায় শুধু সাদা চাদর, যা দিয়ে ওই গরমের মধ্যেও কেন মাঝি মাথা জড়াই রেখেছে বোধগম হয় না রহমত মিয়া। আর কোনো কথা না বলে জাল বের করে খালের মধ্যে ফেলে সে। খালের নিস্তব্ধতার মাঝে শুধু রহমত মিয়ার জাল টানার শব্দ শোনা যায়। ওদিকে মাঝি যে ঠায় বসে আছে রহমত মিয়ার দিকে টক
টক চোখে তাকিয়ে তা খেয়াল করে না রহমত মিয়া। 2 বার জাল উঠানোর পরের বার জালের ছোড়ে টান অনুভব করে রহমত মিয়া। কোনো বড় মাছ ধরা পড়ল ভেবে ব্যস্ত হয়ে পড়ে রহমত মিয়া। কিন্তু এমন কি বড় মাছ যে যেটা টেনে উঠাতেই পারছে না রহমত মিয়া। মাঝিকে ডাকার জন্য পিছনে তাকাতে গিয়ে দেখে মাঝি ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। একটু খটকা লাগে রহমত মিয়ার মনে। সে তো মাঝিকে ডাকে নাই, তাহলে মাঝি বুঝল কিভাবে যে রহমত মিয়া তাকে ডাকবে এক্ষুনি? অনেক প্রশ্ন মাথায় ঘুরেও রহমত মিয়া মাঝিকে কিছুই জিজ্ঞাসা করল না, শুধু তাকিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করল লোকটা পাগল নাকি, মাথাও চাদরে ঢেকে রেখেছে কেন। ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় না রহমত মিয়ার কাছে। মাঝিকে বলে হাত লাগাও, মাঝি মনে হয় বড় মাছ। মাঝি রহমত মিয়ার দিকে না তাকিয়ে এক টানে জাল উঠায় নৌকায়। তা দেখে রহমত মিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে পারল না আর এত ভারী জিনিস মাঝি একা কিভাবে তুলল। জাল তুলে দিয়ে মাঝি চুপচাপ বসে পড়ল পাটাতনের উপরে। রহমত মিয়া এতক্ষণ মাঝির দিকে তাকিয়েছিল, এবার জালের দিকে তাকিয়ে আর এক দফা তার চোখ বড় বড় হয়ে যায়। স্পষ্ট দেখা যাচ্ছে জালে মাছের বদলে সাদা কাপড়ে আগা গোড়া মোড়া লাশের মতো একটা বস্তা। এই কি ঝামেলা, রহমত মিয়া ভাবতে থাকে। কেন কেউ আসে না এখানে? লাশটা খুলে দেখার ইচ্ছে হলো তার। আর কিছু না ভেবেই লাশের মাথা আন্দাজ করে কাপড় খোলা শুরু করে রহমত মিয়া। আচ্ছা আলোয় একটা মুখ দেখতে পায় সে। পাশে কেউ এসে দাঁড়িয়েছে বোঝে, সেদিকে তাকায় রহমত মিয়া। মাঝিকে দেখতে পায়, মুখ থেকে চাদর সরিয়ে ফেলেছে মাঝি। রহমত মিয়ার দিকে তাকিয়ে হাসছে মাঝি। ভারী রাগ হয় রহমত মিয়ার। মাঝির দিক থেকে চোখ ফিরিয়ে লাশের দিকে তাকায় সে। কিন্তু একই লাশ চোখ মেলল কিভাবে? 2টা হলুদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে রহমত মিয়ার দিকে। লাশটা একই বিশ্রী দেখতে। ভারী রাগ হয় রহমত মিয়ার। সেই সাথে বুকটা একটু জানি কেঁপে উঠল। 2টা হলুদ চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকা লাশটার চেহারা হুবহু মাছির মতো। জোরে শব্দ করে হাসতে থাকা 2জন একই চেহারার মানুষের কাছ থেকে পালানোর চেষ্টা করে সে। কিন্তু কোন এক অদৃশ্য শক্তি তার শরীর বেঁধে রেখেছে যেন। জ্ঞান হারায় রহমত মিয়া। গ্রামে আর তার ফেরা হয় না। প্রিয় শ্রোতা, শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM। যে কোনো আপনার সাথেই রয়েছি ভৌতিক 90.8 FM এ। এবং এই পর্যায়ে আমরা চলে যাবো একজন শ্রোতার কাছ থেকে, যিনি আমাদের কাছে আমাদের সবার সাথে বেসিক্যালি শেয়ার করবেন তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং ক্ষুদ্র ক্ষুদ্র সেসব ঘটনা শুনতে শুনতে আপনাকে বলছি আপনি আপনার কথাবার্তাগুলো 2323 এই নাম্বারটায় লিখে পাঠাবেন। জয়েন করবেন আমাদের ফেসবুক পেজ, which is www.facebook.com/asianradio এই ঠিকানায়। সেখান থেকে যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্ট অবশ্যই আপনার মূল্যবান কমেন্টে করবেন। আমরা শ্রোতার কাছে চলে যাব এবং আপনাকে বলছি, আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করতে চান তাহলে অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে AR, স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম, আরেকটি স্পেস দিয়ে আপনার সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। জি, আপনি আপনার নামটা বলুন এবং কোথা থেকে এসেছেন? জি, আমার নাম ইশতিয়াক আহমেদ। জি, আপনি কোথায় থাকেন এবং কি করছেন প্রফেশনাল লাইফে? আমি এই মুহূর্তে আপনার আছি বসুন্ধরাতে। আচ্ছা, বসুন্ধরা থাকেন এবং আপনি, আমি যতদূর জানি আপনি একজন মিউজিশিয়ান এবং মিউজিকের কাজ করে থাকেন। জি, আমি মূলত পিয়ানোটা খুব লাইক করতাম, কিন্তু এখন আমি বেসিক্যালি আছি আপনার গিটার।
রিদমে। আচ্ছা, রিদম বাজে থেকে সব থেকে জি। বেশি। এবং আমি যতদূর জানি যে পিয়ানো সংক্রান্ত একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটি আপনি আমাদের সাথে শেয়ার করবেন, এবং তারও আগে একদম ছোটবেলা যদি আমরা চলে যাই তাহলে সেখানে কিছু স্টোরি আপনার কাছে রয়েছে, যেসব ঘটনা আপনার সাথে ঘটে গেছে। আমরা তাহলে সেখান থেকে শুরু করি। আমরা শুরুতেই কোন ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে? শুরুতে আচ্ছা সরাসরি বলবো? জি জি জি, প্লিজ একদম সরাসরি চলে যান। আচ্ছা, আমি তখন ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, ওকে। তখন ছিলাম আপনার ওই দোহারে। দোহার হচ্ছে আপনার যে নবাবগঞ্জ বলে, পদ্মার ওদিকে আর কি। আচ্ছা, ওকে। তো ওই দোহারে আমার বাবা ছিল ফিশারি অফিসার, মানে এখন নেই, মারা গেছেন। তো ওখানে যখন ক্লাস 3-তে থাকতে ওই মফস্বল এরিয়া, তো দেখা যেত আপনার সন্ধ্যার পরে লোডশেডিং এর ব্যাপারটা একটু বেশি থাকতো। আচ্ছা, দোহার যে সিটিতে আপনারা থাকতেন, সন্ধ্যার পর প্রায় লোডশেডিং হতো। হ্যাঁ, লোডশেডিং এখনো হয়তো ক্লাস 3-র ঘটনা এটা, তাই তো? জি, যখন আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, ওকে। তো ওখানে আমরা মানে ওই কমপ্লেক্সের ভিতরে আমরা যে কয়জন ছেলেপেলে ছিলাম, তো ওখানে আমরা দেখা যেত সারাদিন তো খেলাধুলা করতাম, স্কুল ফাঁকি, তারপর খেলাধুলা এইসব কিছু মিলিয়ে দেখা যেত সন্ধ্যার পরে আমাদের আরেকটা ধাপ শুরু হতো, যে লোডশেডিংটা শুরু হলেই সাথে সাথে বেরিয়ে যেতাম। আচ্ছা আচ্ছা, তখন আবার পুনরায় সব বন্ধুরা একসাথে হতেন। আচ্ছা, সবাই একসাথে বেরিয়ে যেতাম। এর মধ্যে আমি একটু বড় ছিলাম, তো আমার সাথে আমার সেম এজ ছিল 2 জন আর কি, আমরা 3 জন ছিলাম বেসিক্যালি। আর এর সাথে আরো অনেক বড়ও ছিল, কিন্তু তাদের সাথে তো আমরা মিশতাম আমাদের কাছাকাছি এলে এই আর কি। তো আমরা ওই সন্ধ্যায় যখন ওই লোডশেডিং এর সময় দৌড় দিয়ে বেরিয়ে যেতাম আর সবাই একসাথে ডাকাডাকি শুরু করতাম। তো আঙ্কেল আন্টি আশেপাশে যারা আছে তারা দেখা যেত যে গল্প করার জন্য বের হয়ে যেত। তো ওই সময়টা আমরাও চলে যেতাম পার্কে। আচ্ছা, আপনার সব বন্ধুরা মিলে পার্কে দেখা করতেন আপনারা? এবং আচ্ছা, ওকে। ওই পার্কটা ছিল আমাদের এরিয়ার ভিতরেই, বাউন্ডারির ভিতরেই, বাউন্ডারি ছিল। আপনারা যে কোয়ার্টারে থাকতেন? জি জি, কোয়ার্টারে থাকতাম। তো এই কোয়ার্টারের ভিতরে আপনার ওই পার্কে মানে রোজই ওই খেলাধুলা করতাম আর কি পার্কে গিয়ে। কেউ দোলনায়, কেউ ঢেকি, কেউ স্লিপার, এই ছিল আর কি। তো একদিন তখন বাজে খুব সম্ভবত 7টা, 7:15 এরকম আর কি, নামাজের পরপরই। তো সবাই মিলে দৌড়ে যাচ্ছিলাম। দৌড়ে যেতে যেতে হঠাৎ করে যে পার্কে ঢোকার পরে হঠাৎ করে আমার যে আরো কিছু মানে সাথে যে যারা ছিল, আপনার ফ্রেন্ডরা যারা ছিল, হ্যাঁ ফ্রেন্ডরা যারা ছিল, তারা হঠাৎ করে দৌড়ে ব্যাক করতেছে। তো আমি বললাম যে কি ব্যাপার, তোমরা এইভাবে ব্যাক করতেছো না, খেলবা না? কয় না, খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে মানে পিছনে তাকায় দেখ ভূত। Oh my God, আচ্ছা। এখন আমি মানে থমকে দাঁড়ালাম। থমকে দাঁড়ানোর পরে দেখলাম যে দোলনার মধ্যে একটা মহিলা সম্পূর্ণ সাদা জামা পরা। এখন সাদা জামা বলবো না কি বলবো বুঝতে পারতেছি না। তো ওই সময় চেহারাটা ভালো মতো বোঝা যাচ্ছে, কিন্তু মানে ওইভাবে খেয়াল করতে পারতেছি না যে আসলে একটা মহিলা কিভাবে একটা বাচ্চাকে নিয়ে মানে খাওয়াচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, she was basically breathing, এরকম কোনো কিছু একটা। আচ্ছা, ওরকম একটা কিছু। তো এই জিনিসটা দেখে আমি আর মানে আর ওয়েট করতে পারলাম না, সাথে সাথে এক দৌড় দিয়ে ওদের আগে, আমি সত্যি কথা বলি আমি কখনো দৌড়ে ফার্স্ট ছিলাম না। আচ্ছা, ওদের আগে আমি সাথে সাথে চলে আসি। আচ্ছা, তো এই ছিল একটা ঘটনা যেটা আপনারা শাইনিং একজন মহিলাকে দেখেছেন, সাদা জামা কাপড় পরে একজন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলেন আপনি, এরকম একটা ঘটনা। সো এটা ছিল আপনার প্রথম ঘটনা। আপনার কাছ থেকে আমরা আরো ঘটনা শুনবো। ডিয়ার লিসেনার্স, আমরা এ পর্যায়ে চলে যাব আমাদের শ্রোতার কাছে, যিনি এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে লাইভ রয়েছেন, এবং ওনার কাছ থেকে প্রথম যে ঘটনাটা আমরা শুনছিলাম এটা খুব বেশি ভয়ঙ্কর না হলে কিন্তু বিশ্বাসযোগ্য একটি ঘটনা, কারণ সাধারণত বিশ্বাসযোগ্য ঘটনাগুলো একটু কম ভয়ঙ্কর হয়ে থাকে। এনিওয়েজ, আমরা তার কাছ থেকে সেকেন্ড স্টোরি জানবো। যিনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তার নামটা হচ্ছে ইশতিয়াক আহমেদ। চাইলে আপনি তার মতো করে স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারেন। সেটার জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, টাইপ করে ফেলতে হবে AR স্পেস দিয়ে দিতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। আমরা আপনার কাছ থেকে এই পর্যায়ে দ্বিতীয় ঘটনাটি শুনবো। জি, আপনি ঘটনায় চলে যান। জি, এর কিছুদিন পরে
আচ্ছা, আপনার পার্কে যে ইনসিডেন্টটা ঘটেছে জি, এর কিছুদিন পরের ঘটনা। জি, জি। কতদিন পরের ঘটনা এটা? প্রায় 6-7 দিন তো হবে আর কি। আচ্ছা, 6 থেকে 7 দিন। জি, 6-7 দিন Okay. পরে আমরা কিন্তু ওই পার্কের ঘটনার পরে কিন্তু আর কখনো পার্কে সন্ধ্যার পরে যাইনি আর। আচ্ছা, আপনার টোটাল সব সার্কেল বন্ধ করে দিয়েছেন, জি, এতটা ভয় জি, পেয়েছেন? জি, জি। আচ্ছা, ওকে। তো কারণ আমরা হয়তো একজন হয়তো ভুল দেখতে পারি, কিন্তু আমরা সবাই তো আর ভুল দেখতে পারি না, এই আর কি। তো এরপরে যে ঘটনা ছিল 6-7 দিন পরেই দেখা যাচ্ছে প্রায় পুকুর আমাদের এই আপনার কোয়ার্টারের ভিতরে পুকুর ছিল একটা, ম্যাক্সিমাম কোয়ার্টারে তো পুকুর থাকে। তো এই পুকুরের উপরে আপনার প্রায় 15-20 হাত উপরে হবে, প্রায় দেখতাম যে আগুনের একটা বাটির মধ্যে অনেক আগুন, আচ্ছা, যেটা পানির উপরে ভাসতেছে এরকম আর কি, প্রায় 15-20 হাত উপরে হবে। আচ্ছা, ওকে। তো এই জিনিসগুলো মানে প্রথম মনে করতাম যে হয়তো ওই মানে চোখে ভুল দেখছি বা এমন কিছু, তখন ওই জিনিসটা মানে মাথায় ওরকম ভাবে নিতাম না, দেখা যেত আপনার এরকম মানে মানুষ অনেক কিছু কল্পনা করে, দেখতাম যে ঘুমের ঘোরে আমি আকাশে উঠতেছি, সুপারম্যান হয়ে গেছি, তো এরকম অনেক সময় আপনি মনে দেখতাম। করতেন যে এটা শৈল্পিক হয়তো বা চিন্তা, জি। ছোটবেলায় সাধারণত যেরকম চিন্তা জি, করে, জি, জি, মানে জি। আসলে সেটা ঘটতো জি, মূলত। জি। আচ্ছা, এখন ওইটা যে ঘটতো তখনও বুঝতে পারতাম না, আমি ভাবতাম যে হয়তো এটা আমার মনের একটা কল্পনা। তো তখন একটু কল্পনাশীল ছিলাম বেশি। তো ওই কিছুদিন হওয়ার পরে প্রায় রাত্রেবেলা দেখা যেত এই জিনিসটা হয় ঠিক 12টা-1টা পরে। তো এই জিনিসগুলো দেখার পরে হঠাৎ করে কিছুদিন যাবৎ দেখলাম যে শুরু হলো ছাদের উপরে হালকা হালকা করে শব্দ, কে যেন হাঁটতেছে, আবার মাঝে মাঝে দেখলাম শব্দটা একটু গাঢ়, যেমন ইট ভাঙার মতো যেরকম একটা শব্দ থাকে। এটা আপনার বাসার ভেতরে যখন থাকতেন তখন notice হ্যাঁ, করতেন? হ্যাঁ, মাঝে মাঝে? আমাদের বাসাটা মানে কোয়ার্টারের বাসাগুলো তো দোতলা, আমরা দোতলাই থাকতাম। আচ্ছা, যার কোনো শব্দটা একটু প্রকট ভাবে একটু বেশি করে আসতে হতো মাঝে মাঝে। তো আমি তখন মনে করেন নড়াচড়া বন্ধ করে চুপচাপ থাকতাম, হয়তো চোর ভাবতাম, কিন্তু চোর থাকলে সারা রাত তো আর চোর থাকে না। যাই হোক। জি। তো এরকম বেশ কিছুদিন করার পরে আমরা সবাই মানে যারা সার্কেল ছিলাম তো সবাই মিলে নামাজ পড়তে যেতাম। ফজরক্ত জোরক্ত পারতাম না, স্কুলে থাকতাম, যার কারণে ফজরক্ত, এশা, আসর, মাগরিব এগুলো নামাজ পড়তাম। তো সবাই একজন একজনের ডাক দিতাম। দেখা যেত আমি আগে উঠলে ওদেরকে ডাক দিতাম, বা ওরা আগে উঠলে আমাদেরকে ডাক দিত, এইভাবে ফজরক্ত চলতো। তো হঠাৎ করে একদিন দেখি সায়েম নামে একটা ছেলে আমাকে ডাকতেছে। আমি উঠে গেলাম, যে ফজরক্ত হলো, উঠে গেলাম, উঠে একসাথে গেলাম, বের হওয়ার পরে আরো অনেকে যারা আছে তাদেরকে ডাক দিতে গেলাম, দেখি তাদের কোনো খবর নেই, সারা শব্দ নেই। তো বললাম যে ওরা এতই মানে বাসা বাইরে থেকে নাম ধরে ডাকতেন সবাইকে? জি জি, সবাইকে নাম ধরে ডাকতাম, কারণ আমরা তখন ওই ফজরের নামাজ পড়তে সবাই একসাথে ডাকতাম। তো আমরা পরে দুজনেই গেলাম। ও ফ্যান বলতেছে যে দেখ ওরা তো ঘুমাচ্ছে, শুধু ডিস্টার্ব করে লাভ নেই, তো চলো আমরা দুজনেই যাই। আর সমস্যা কি, মসজিদে তো সবাই আসবে। যাওয়ার পরে দেখি হ্যাঁ সবাই আসতো, মোটামুটি মানুষজন নামাজ পড়তেছে, প্রায় 2 কাতার পর্যন্ত আপনার মানুষজন ছিল। জি। তো আমি ওর নামাজ পড়লাম, নামাজ পড়ে সায়েম চলে গেল সায়েমের বাসায়, আমি চলে আসলাম আমার বাসায়। তো আমি এসে শোয়ার কিছুক্ষণ পরেই দেখলাম ওই আমার সাইকেল সবাই চলে আসছে, এসে বলতেছে এই তুই যাবি না নামাজ পড়তে? পরে আমি তো হা করে রইলাম, কি ব্যাপার তোর নিচ থেকে এইভাবে ডাকতেছিস, তোদেরকে তো ফজরে ডাক দেওয়া হলো, তো আসলি না। আচ্ছা, আপনি কি এটা বাসায় যাবার পরের ঘটনা, মানে নামাজ পড়ে বাসায় চলে গেছেন তারপরে আপনাকে ডাকছে? জি, আচ্ছা, নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরে আসছি তার কিছুক্ষণ পরে শুয়ে পড়েছি, অলরেডি মানে ঘুম এসে যাবে আর কি ওই মুহূর্তে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তোরা নামাজ পড়তে যা। কারণ আমি যে কথাটা বলছি আমি তো মজা করে বলছি, কারণ আমি তো জানি আমি নামাজ পড়ে আসছি, তার মানে ওরা যে এখন যাচ্ছে তো ওরা তো আর ওই মানে নামাজটা পেল না, ওই হিসাব করে আমি মজা করে বলছি ঠিক আছে তোরা নামাজ পড়তে যা। তো ওরাও চলে গেল। সকালবেলা যখন করলাম তখন সায়েম, আমি, তারপরে রাজীব, নিশাত, ওরা আরো যারা ছিল, তো রাহাত, তো ওরা বলতেছে যে তোদেরকে ডাক দিলাম, তোরা দুজনে একজন উঠতে না। পরে সায়েম বলতেছে যে দেখ আমি তো বের হইনি,
কিন্তু আমি তো নামাজ পড়িনি। পরে ওই রাহাত ওরা বলতেছে যে তাহলে ইফতিয়াক যে বললো যে সায়েম আর তুই একসাথে নামাজ পড়লি, তো এই কথা শোনার পরে সায়েমও মানে একটু হতভম্ব ছিল। হতভম্ব হয়েছে, কারণ আমাদের ওই সময়টা আমরা সবাই ভয় পাই, কিছু হলেই ভয় পাই, আর অন্ধকার হলে তো কথাই নেই। আচ্ছা, তো ওই সময়টা মানে আমরা পরে দেখা যায় ফজরের নামাজটা বন্ধই করে দিলাম। এতটা ভয় পেয়েছিল। এতটা ভয় তো পেয়েছিলাম। বেসিক্যালি যেটা ঘটেছিল সেটা হচ্ছে আপনাকে হয়তো অন্য কেউ ডেকে নিয়ে গিয়েছিল মসজিদে, এবং Exactly আপনি তাই। যাদের সাথে নামাজ পড়ছেন তারা হয়তো বা হিউম্যান বিং কেউ ছিল না, জিন পরি বা এই টাইপের ফেরেশতা বা এরকম কোনো কিছু একটা, তাদের সাথে আপনি নামাজ পড়ে বাসায় চলে এসেছিলেন, এবং এটা আপনার মনে ভয় যোগায়। এরপর থেকে আপনি সেখানে নামাজ পড়া টোটাল বন্ধ করে দেন জামাতের সাথে। আচ্ছা, পরে আপনি সবাই মিলে আলোচনা করে এটা আপনারা আবিষ্কার করলেন যে এটা এরকম কিছু জিন ছাড়া কিছু না, কারণ আমরা এর আগে তো দেখলাম যে পার্কের মধ্যে কি হলো, আচ্ছা ওই হিসাব করে আমরা স্টপ করে দিই। আচ্ছা আচ্ছা। তো সেই সেন্স থেকে আমি বলবো যে আপনি অনেক সৌভাগ্যবান। আমি নিজেও পার্সোনালি চিন্তা করি যে এরকম কোনো সুযোগ যদি আমার আসতো আমি যদি জিনিস সাথে নামাজ পড়তে পারতাম। এনিওয়েজ, আমরা এই মুহূর্তে ভৌতিক 90.8 যারা যারা শুনছিল আমাদেরকে তাদের এসএমএস গুলো আমরা পড়ে ফেলবো। আমরা ডেইলি চ্যানেল শুনছেন ভৌতিক 90.8। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের শ্রোতার কাছে, যেটা আমাদের সাথেই রয়েছেন অলরেডি। তিনি দুটো ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি যদি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তাহলে AR লিখতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নম্বর লিখে সেন্ড করতে হবে দ্য সিগনেচার নম্বর উইচ ইজ 2323। আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। আমরা একেবারে শেষের যে গল্পটা শুনবো সেই গল্পটাতে আমরা সরাসরি চলে যাই। প্রিয় শ্রোতা, এটা আমার শেষ গল্প এবং এটাই মেজর গল্প ছিল। তো যে ঘটনাটা এখন শেয়ার করব সেটা আমার বেশি দিন হয়নি, প্রায় 3-4 বছর হবে আগে। আচ্ছা, আজকে থেকে 3-4 বছর আগের ঘটনা। জি জি, আপনি প্লিজ কন্টিনিউ করুন। তখন আমরা ছিলাম আপনার নিকেতন, গুলশান নিকেতনে থাকতাম। তো পিয়ানো ছিল আমার সবচেয়ে বড় একটা শখ, এবং আপনার ফেভারিট ইনস্ট্রুমেন্ট আপনি যদিও বলছিলেন একেবারে শুরুতে, এটা আপনি সব থেকে বেশি বাজাতেন। জি আচ্ছা, ওকে। এটাই ছিল আমার সবচেয়ে আমি সবচেয়ে বেশি লাইক করতাম, লাভ করতাম পিয়ানোটা। তো যেহেতু আমি একজন মিউজিশিয়ান, তো বেসিক্যালি দেখা যায় সারাদিন কাজের পর বা টুকটাক যাই করি, এরপরে দেখা যায় আপনার রাত্রেবেলা মিউজিক পিয়ানোটা কিছু না কিছু টিউন করার জন্য বা কোনো কিছু ভালো লাগার জন্য ওই টুকটাক পিয়ানো দেখা যায় 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা এভাবে রাত্রেবেলা বাজাতাম আর কি। এটা ডিপেন্ড করতো আপনার যতক্ষণ পর্যন্ত ভালো লাগে আপনি ততক্ষণ পর্যন্ত বাজাতেন। ততক্ষণ পর্যন্ত বাজাতাম। দেখা যেত যে রাত 10টা, 11টা, 12টার পর থেকে শুরু করতাম, রাত 3টা, 4টা, 5টাও বেজে যেত, ভোরবেলা আমি ঘুমোতে গেলাম। আচ্ছা আচ্ছা, এটা কি শুধু ভালো লাগা থেকে করতেন নাকি কোনো কিছু যদি বের হয়ে আসে, কোনো মিউজিক যদি সুন্দর, যেহেতু আপনি একজন মিউজিশিয়ান? অ্যাকচুয়ালি কোনো কিছু বের হওয়ার চিন্তা আমি তখন করতাম না। তখন যে চিন্তাটা করতাম সেটা হচ্ছে আপনার যে আমার আমি পিয়ানোটা লাভ করি, তো ওই হিসাব করে কোনো কিছু শেখা বা কোনো নতুন কিছু করা যেটা শুধুমাত্র আমার জন্য। আচ্ছা, পুরো টাইমটা শুধুই আপনার ছিল, একটা কোরের মধ্যে ডুবে থাকতেন আপনি সেই পিয়ানোর সাউন্ডের ভিতরে। জি আচ্ছা, ওকে। তো প্রায় রাত্রেবেলা কাজ পিয়ানো বাজানোর সময় দেখা যেত হঠাৎ করে একটা শব্দ হতো, এই শব্দ এই শব্দ। এই শব্দটা কখনো আমি দেখি নাই যে সাস্টেন করতে। আচ্ছা, হঠাৎ টুক করে একটা শব্দ হলো বা টুকটাক কিছু একটা শব্দ হতো, যে শব্দটা হবার কথা ছিল না, যে শব্দগুলো হবার কথা ছিল না। তো আর এই জিনিসগুলো আমি প্রায় লং টাইম জিনিসটা আমি উপভোগ করি যে টুকটাক শব্দ। তো আমি ভেবে নিতাম যে আশেপাশের মানুষজন হয়তো কিছু একটা করতেছে, তো এই কারণে হতে পারে। আবার দেখা যেত নিচে নাইট গার্ড ছিল, তারা হয়তো আসলে দেখা যেত শব্দ করতো, বাঁশি বাজাতো, আর দারোয়ানরা থাকতো রাত্রেবেলা, তো দেখা যেত এইসব কারণে হয়তো শব্দরত হয়। তো কিছুদিন যেতে না যেতে আমি কিছু টিউন করতে গিয়ে দেখলাম আমার টিউনগুলো একটু অন্যরকম হতো। আচ্ছা, আমার টিউনের পাশাপাশি কে যেন আরো টিউন করতো, অন্য কেউ হয়তো পিয়ানো বাজাতো, আমার কানে আসতো কিন্তু দেখতাম না।
দেখলাম আশেপাশে সবাই তো অন্ধকার, সবার ঘরের বা রুমের লাইট নিভানো। তো যার কারণে আমি আর মানে চিন্তা করতাম যে আমি হয়তো আলোতে কাজ করতেছি, হয়তো অন্য কেউ হয়তো মোবাইলে শুনতেছে বা কম্পিউটারে শুনতেছে, এরকম একটা ভেবে নিতাম। তো ভালো লাগতো, ওই টিউনগুলো ভালো লাগতো। তো কিন্তু এক্স্যাক্টলি আমি যে টিউনগুলো ইউজ করতাম, যে টোনগুলা ইউজ করতাম, ওই টোনগুলা ওখান থেকে ভেসে আসতো মাঝে মাঝে। আচ্ছা, জি। তো ওই ভেসে আসা টোনগুলো আমি তখন মানে চিন্তা করতাম যে এই যে সুরটা বাজলো ওটাকে ফলো করে আমি আরেকটা সুর মানে ওইটাকে মানে বেস করে যে দেখি যে কি করা যায়, কিভাবে করা যায়। এই জিনিসটা এরকম করেছে, তাহলে আমি ওরকম করে দেখি কেমন লাগে। এই জিনিসগুলো দেখতে দেখতে কিছু মানে প্রায় কি বলে মাসখানেক পরে দেখা গেল যে ওটা কন্টিনিউয়াসলি মাঝে মাঝে মানে চলে আসে, আমি বাজানোর আগের থেকে শুরু হয়ে যায় বা আমার তালে তালে ওটা চলে। তো এই জিনিসগুলো আমি খুঁজে পেতাম না, ফাইন্ড আউট করতে পারি নাই। আচ্ছা, আচ্ছা, তো ফাইনালি আমি যেটা নোটিস করলাম, আমি যেই টিউনগুলো বাজাতাম তো সেগুলো খেয়াল করলাম যে ওগুলা মানে কোনো কিছুর মধ্যে পড়ে না, বা কোনো রোমান্টিক বা স্যাড কোনো কিছুতে পড়ে না। তো আপনি খেয়াল পিয়ানো সেটার উপর বেস করে যে পিয়ানোটা বাজাতে। জি জি জি। আচ্ছা, সেটা ওই যে নোট খুঁজে পাচ্ছিলেন না? জি জি, কোনো মানে কোনো দিক খুঁজে পাচ্ছিলাম না। তো লাস্টে দেখলাম যে এটা হরর দিকে চলে যাচ্ছে, মানে ভৌতিকের দিকে চলে যাচ্ছে। এরপরে যেটা হলো যে ভৌতিক হলেও কিছুটা ভালো লাগা তৈরি হলো, যদিও ভৌতিক তো ভালো লাগা তৈরি হলো। কিন্তু আমি মানে ওইভাবে রিয়েলাইজ করতে পারি নাই যে এটা আমাকে কোনো কিছু প্রভাব করতেছে, ওইরকম কিছু আমি ফিল করিনি তখনও। কিন্তু জাস্ট আমাকে ব্যাকআপ দিচ্ছে ভৌতিক যে টোনগুলা, এই টোনগুলোতে মানে ব্যাকআপ দিচ্ছে। এবং আপনি সে সবগুলো সাউন্ডের সাথে অভ্যস্ত ছিলেন এবং এনজয় করছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এক্স্যাক্টলি আপনি আমার মনে কথা বলছেন। আমাদের সেটাই মনে হয়েছিল, কারণ হরর একটা সোর্স আপনি খুঁজে পেয়েছেন এবং তারপরে আপনি সেটার সাথে কন্টিনিউ হচ্ছেন। অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিলোসফি আমি এটা বলতে পারি, যেহেতু সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি। সো তার সাথে আমি এটা বললাম, আপনি সেটার সাথে অভ্যস্ত ছিলেন এবং আস্তে আস্তে সেটা এনজয় করতে শুরু করলেন। আচ্ছা, করতে শুরু করলাম। তো এরকম এনজয় করতে করতে হঠাৎ করে এক রাতে মানে কি বলবো, মানে এই জন্য দরজা নক করতেছিল। তো দরজাটা ছিল এটা অন্যান্য দিনের ঘটনা, হঠাৎ করে একদিন আর কি, এক রাতে এই ঘটনাটা। তো 3 তারিখ তো মনে নেই। তো এই দরজা নক করতেছিল আমার ঠিক বারান্দার দরজাটা। আমি বললাম যে এত রাতে বারান্দা থেকে নক করে কে? তো তখন এই জিনিসটা মাথায় ঢোকে যে বারান্দা থেকে কেউ একজন নক করতেছে। তো আমি ভাবলাম হয়তো কোনো কিছু মানে বাড়ি খাচ্ছে, এরকম একটা চিন্তা করে তবু আমি দরজাটা খুললাম। আচ্ছা, হ্যাঁ, দরজাটা খুলে দেখলাম যে কেউ নেই। আচ্ছা। তো এরকম আবার কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে কন্টিনিউসলি নক করতেছে। তার কিছুদিন পরে আমি পিয়ানো নিয়ে যখন বাজাচ্ছিলাম, তো হঠাৎ করে একটা নক করলো, কে জানো, টক টক করে নক করলো। তো নকটা ছিল অন্যরকম, শব্দটা এমন ভাবে শব্দটা আসছে যে আমি স্পষ্ট বুঝতে পারলাম, কিন্তু জোরেও না হাসতেও না। আচ্ছা, ইট ওয়াজ ভেরি স্মুথ। ওকে। তো এরপরে আমি দরজাটা খুললাম, খোলার পরে হঠাৎ করে কেমন একটা গন্ধ আসলো। গন্ধটা ঠিক আপনার ওই রজনীগন্ধা যেমন, মানে স্মেলটা এমন ভাবে আসতেছে, মানে নিঃশ্বাসে মানে গন্ধটা আমার পুরো ভিতরে ফিল হচ্ছিল একটা। আচ্ছা আচ্ছা। তো ওই মুহূর্তে আমার মানে হঠাৎ করে একজনকে দেখলাম যে আমাকে ডাকতেছে। এটা কি আপনি দরজা খুলে তারপর দেখেছেন? হ্যাঁ, দরজাটা খোলার পরে ওই স্মেলটা আসলো, আসার পরে দেখলাম যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে। তো মেয়েটার হাতে পিয়ানো ছিল, তো আমাকে বলতেছে আসো। আচ্ছা। তো এই মেয়েটা ডাকতেছিল, তো ওটা দেখে আমি মেয়েটার দিকে এগিয়ে গেলাম। তো এগোতে এগোতে হঠাৎ করে আমার অনুভূতিটা
চেঞ্জ হয়ে গেল। আমি হঠাৎ করে মানে মনে হচ্ছে যে জ্ঞান ফিরে আসলো। তো তাকে দেখি কিছু নেই, সাথে সাথে রুমে চলে আসি, বারান্দা দরজাটা লাগিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, তারপরে আসার পরে আমি সাথে সাথে দরজাটা লাগিয়ে দিই। তারপর আমি সাথে সাথে আমার ফ্যামিলি যারা ছিল, আমার মা, আমার বোন, ভাই, এদেরকে ডাক দিলাম। তো ডাক দেওয়ার পরে এদিকে কিছু বলিনি আমি যে আমি কি দেখেছি। তো তখন তারা জিজ্ঞেস করছিল কি হয়েছে। আমি বলেছি আমার ভালো লাগছে না, সেটা খুব খারাপ লাগছে। তো তখন তারা বললো যে ঠিক আছে, তাহলে মা বললো যে তুই আমার সাথেই ঘুম। আচ্ছা আচ্ছা। তো এরপরে আমি যখন সকাল হলো তখন আমি ঘটনাটা খুলে বললাম মাকে। তো মাকে খুলে বলার পরে মা আপুর সাথে কথাটা শেয়ার করলো। শেয়ার করে আমি বুঝতে পারলো যে আসলে এটা অন্য কিছু। আর একটা না 1 মাসের মতো, প্রায় 30-40 দিনের মতো আমি অসুস্থ ছিলাম। আচ্ছা, তো এই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ স্টুডিওতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করবার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনাদের ফিরতি মৌসুমী বাড়িতে শীতে মৃদু বৃষ্টিপাত হয় 2-1 দিন। শেষ অগ্রহায়ণে সারাদিন মেঘলা, মধ্যে মধ্যে ঝিরঝিরানি ঠান্ডা হাওয়া নিয়ে দিনটা সেরকমই এলো দেখেও ঘর থেকে বের হওয়াটাই ভুল হয়েছিল। কিন্তু যোগেন ঘোষ যা কাণ্ড করল তাতে না বেরিয়ে উপায় কি। 5,000 টাকা কম কথা নয়। পরশু থেকে টাকার শোকে মন অস্থির হয়ে কোনো কাজকর্মই ভালো লাগছিল না। বন্ধুত্বের মুখোশ পরে বিশ্বাসঘাতকতা করা মানুষটির মুখোমুখি হবার জন্য ক্রোধে মাথাও ঠিক রাখেনি, নইলে এমন আবহাওয়ায় কেউ বের হয়? যোগেন রাতারাতি স্টেশনারির দোকানটা বিক্রি করে সব পাওনাদারকে ফাঁকি দিয়ে কেটে পড়বে কে জানত। অবস্থা খারাপ চলছিল, দোকানের ভাড়াও বাকি পড়েছিল। যাই হোক, এক রাতে তো দোকান বিক্রি হয় না। গোপনে তার প্রস্তুতি চালাচ্ছিল, কাউকে জানতে দেয়নি। মহা ধুরন্ধর, অথচ তার সঙ্গে কেমন বন্ধুত্বের ভান দেখাতো। বাড়িওয়ালা জগদীশও কিছু বলেনি, সেও টাকা পেয়েছে এ বাবদ। 5,000 টাকা কম কথা নয়, উদ্ধার করতেই হবে। যোগেন যাবে কোথায়? নির্ঘাত গ্রামের বাড়ি। অনেকদিন আগে বন্ধুত্বের খাতিরে বাড়ি নিয়ে গিয়েছিল, সেই বাড়িতে ওকে ধরার উদ্দেশ্যেই আজকের যাত্রা। যাত্রাটা মোটেই শুভ হয়নি। দিনের আলোয় নামা যেত আমোদপুর স্টেশনে, কিন্তু দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জার 3 ঘন্টা লেট করে বসল। তারপর বাস ধরতে হল। কালো আকাশের জন্য সন্ধ্যাটাও চটজলটি নেমে পড়ল। রাস্তাটা মনে আছে, ভয়ের কিছু নেই। সোজা মাটির সড়ক, একটা জঙ্গলে ডাঙ্গা, তারপর মাঠ পড়বে, মাঠ পেরোলেই গায়ের ঘর। বাস, বাস যেখানে নামায় সেটা মোড় বটে রামপুরের, কিন্তু ঘর বাড়ি নেই, একটা চায়ের দোকান নেই, আমের বাগান, তারপর খুদে জঙ্গল, যাকে বলে জংলা ভুঁই। মাটির সড়ক ওটাকে চিরেই বেরিয়ে গিয়েছে। ঝিরঝিরে বৃষ্টি আর হিমেল হাওয়ায় খানিকটা হাঁটতেই কাঁপুনি ধরে গেল। মাথা পাক দিয়ে গলায় জড়ানো মাফলার, ভেতরে সোয়েটার, শার্ট, প্যান্ট, মোজা পরা পা, জব্বর শালমুড়ি দিয়েও যেন রেহাই নেই। বৃষ্টিকে তোয়াক্কা না করলেও হাওয়া যেন ভেতরে বরফ ঢুকিয়ে দিচ্ছে। একটু তাপের জন্য কি আকুলতা, মনে মনে ভাবে এজন্যই বলে জেদ খুব বেড়া বস্তু, মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হয়। ফ্যাসাদে না পড়লে মানুষ তা বোঝে না। কতটা পথ হেঁটেছে হিসেব থাকে না, কিংবা পথ বেড়েই চলেছে। এটা যে ডাঙ্গা তা ঠাউর করা যাচ্ছে দিব্যি, পাথুরে ডাঙ্গা, ফলে হোঁচটও খেতে হলো। বুট জুতো তাই কিছুটা রক্ষে। তবে রক্ষের আরেকটা ব্যাপারও পেয়ে গেল শিবনাথ। একটা বাড়ি তার নজরে পড়ল অন্ধকারে।
বাড়ি এদিকে তাহলে আছে। আগের আশায় যোগেনের সঙ্গে গল্প করতে করতে চোখে পড়েনি। যাক, ভেতরে ঢুকে সে আশ্রয় নেবে, লোক নিশ্চয় আছে। দরজা ঠেলতেই খুলে গেল। ছাউনি দেওয়া বারান্দার পরই ঘর। অন্ধকারে ঠিকঠাক ঠাউর করা যায় না। ঘরে চেয়ারে বসে থাকা মানুষটিকে সে দেখতে পেল। রোগাটে গড়ন, মাথায় ধবধবে সাদা চুল, তীক্ষ্ণ চোখ, চাদর মুড়ি দিয়ে বসা, কোনো আপ্যায়ন নেই। তীক্ষ্ণ চোখে তাকে দেখছে। পাশেই বিছানা। মেঝেই খানিকটা হেঁটে মানুষটির মুখোমুখি হতেই বিছানা দেখল। ঘরের ভেতর উষ্ণতায় ভরা। শিবনাথ বসে পড়ল বিছানায়। অচেনা জায়গায় এসেছেন মনে হচ্ছে। নতুন মানুষ? হ্যাঁ, রামপুর যাব। তা আসছেন কোথা থেকে? হাওড়া থেকে। আপনি মশাই ভুল রাস্তায় এসে পড়েছেন। শিবনাথ ব্যস্ততার সঙ্গে বলল, তাই হবে, মনে হচ্ছিল তাই। রাস্তা হবে কি হয়েছে, কাজটা ঠিক করেননি। এমন বৃষ্টির মধ্যে কি বের হতে হয়? আবার বয়সও অল্প, নইলে তো মারার পড়তেন মশাই। পথ তো হারিয়ে এদিকে এসে পড়েছেন। তবু তো আপনাকে পেয়ে গেলাম। তা পেলেন বটে। ভদ্রলোক গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নেন। তারপর বলেন, বিছানায় গুছিয়ে বসুন জুতোটা খুলে। মনে হচ্ছে যেতে আর পারবেন না আপনি। কেন? বাহ, অন্ধকারে বৃষ্টি আর হিমে পথ চিনবেন কি করে? শিবনাথ কথা বলল না। কাউকে সঙ্গে দিয়ে যে পাঠাবো তার উপায় নেই, আমি একা। শিবনাথ বলল, বাড়ির অন্যান্যরাও সব বুঝি? লোকটা সে কথাই গেল না। বলল, রামপুরে কার বাড়ি যাবেন? যোগেন ঘোষ। আত্মীয় নাকি? না না, বন্ধু। শিবনাথের এ ঘরের তাপ পেয়ে রাস্তার কষ্টটা যেন মুছে যায়। বুক আবার হু হু করে ওঠে। ৫,০০০ টাকা কম কথা। যোগেনকে পাওয়া যাবে কি না কে জানে, তবে ছেলে মেয়ে আছে, ওদের ছেড়ে যাবে কোথায়? তা বন্ধু যখন আগে জানিয়ে মোড়ে থাকতে বলতে পারতেন। শিবনাথ এ বলে বসে। বন্ধু ছিল তখন বুঝিনি। লোকটা শট, প্রবঞ্চক। জানেন, রাতারাতি দোকান বিক্রি করে সরে পড়েছে। লোকের ধার শোধ করেনি। আমিও ৫,০০০ টাকা পাব, তার জন্য এসেছি। দোকান বিক্রি করে শুনছি ৬০,০০০ টাকা পেয়েছে। শহরে রাস্তার ধারে দোকান, দাম হবে না? তা তো হবেই, তবে বন্ধুর বিশ্বাসঘাতকতা যে বললেন সেটা নতুন কিছু নয়। আসলে বন্ধুই তারা নয়, নকল বন্ধু বা ছদ্মবেশী বন্ধু বলতে পারেন। এই অভিজ্ঞতা আমারও আছে। বন্ধুকে বন্ধু খুন করে, এই ঘটনাও জানি। আমারই সে বন্ধু। টাকার জন্য নিশ্চয়ই? আবার কি, আপনার তো ৫,০০০, সেটা ছিল মাত্র ৩০০। মাত্র ৩০০ টাকার জন্য খুন? হ্যাঁ। ভদ্রলোক বললেন, সেই জন্যই তো বলছি আপনি কাজটা ঠিক করেননি। ওই যে বললেন যোগেন ঘোষ, এই অচেনা জায়গা বিবই আপনাকেও খুন করতে পারে। বিশেষ করে ধরুন এমন রাতে মৌকা পেলে। শিবনাথের এবার ভয় করে। ঠিক কথাই বলেছেন। অনায়াসে আমোদপুর না হোক, আগে বোলপুরে নেমে রাত্রিটা কাটিয়ে এলে ভালো হতো। এই যে বাড়িটা পাওয়া গেল তাই রক্ষে, তা না হলে মাঠে ঘাটে পথ হারিয়ে কত যে ঘুরতে হতো। কি ভাবছেন? না, ভাগ্যিস আপনার এখানে আশ্রয় পেলাম। এই জায়গাটা মানে রামপুরের রাস্তার ডাঙ্গাটা সম্পর্কে আপনি তো কিছুই জানেন না। ডাঙ্গাটার দক্ষিণের ঢালটা সম্পর্কে কিন্তু এখানকার সবাই জানা। শিবনাথ আতঙ্কিত স্বরে বলল, কি জানে? একটা প্রেতাত্মার কথা।
যাকে ভূত বলেন, একটা ভূত নাকি বাড়ি তৈরি করে লোককে আশ্রয় দেয়। নিশিকালে বাড়িটা থাকে, আবার ভোর হতে না হতেই উধাও। ভাগ্যিস ওদিকে যায়নি। যাকে ছাড়ুন কথা, বন্ধুর খুনের গল্পটা শুনবেন? মানে ওই 300 টাকা। শিবনাথ বলল, বলুন। ভদ্রলোক গায়ের চাদরটাকে ঢাকা দিলেন ভালো করে। বললেন, আসলে ভুল বোঝাবুঝির ব্যাপার। 300 টাকা হলে খুন হতো না, তবে 300ই হোক আর 3 লক্ষই হোক, গল্পটা বন্ধুর বিশ্বাসঘাতকতার, তাতে কোনো সন্দেহ নেই। কুলপুর গায়ে দুজনেরই বাড়ি, ছেলেবেলায় একসঙ্গে খেলেছে, স্কুলেও পড়েছে, তারপর চাকরিও ভাগ্যক্রমে একই শহরে। দুজনেই সরকারি চাকরি, তবে বিভাগ আলাদা। যাই হোক, ঘটনাটা হলো গায়ের চাঁদু ভট্টাচার্যের ভিটের গুপ্তধন নিয়ে। লোকটা ডাকাতদের কাছে ডাকাতের মালপত্র কেনে, এমন একটা কথা চালু ছিল। চাঁদু ভট্টাচার্য মারা যাওয়ার পর কোনো শরিক ছিল না, পিঠেটা দুজনেই কিনে নেয়, আধা আধি ভাগ করে নেবে বলে। সামান্য থেমে ভদ্রলোক বললেন, কি মশাই, শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি। বুঝতে অসুবিধা হচ্ছে না? না না। না, অসুবিধা হলেই হলো। আমি ছোট করে বলছি, বেশ রসিয়ে রসিয়ে কথাবার্তা দিয়ে আমি চবাটি গল্প যে বলতে পারি না তা নয়, কিন্তু ব্যাপার কি জানেন? বিশ্বাসঘাতকতার গল্প যত ছোট করেই বলা যায় ততই ভালো। একই মশাই বলার মতো গল্প। মানুষের নীচতা আর হীনতা নিয়ে আধিক্যতা করতে কার ভালো লাগে? আসলে মানুষ মাত্রই ভালো, এমনটি না মানতে পারেন তবে আমি মানি। মানুষের মধ্যে যে পশু থাকে তারা মানুষ নয়, তারা তো পশুই। আপনি যে গল্পটা বলছিলেন চাঁদু ভট্টাচার্যের ভিটে? হ্যাঁ হ্যাঁ, চাঁদু ভট্টাচার্যের ভিটে। ওর মাটি খুঁড়ে একটা ছোট্ট হাড়িতে ওই 300 টাকা বেরোলো। এখন স্বাভাবিকভাবে দুজনেরই মনে হলো আরো হাড়ি আছে, আরো টাকা আছে, সোনার গয়না হাড়িও থাকতে পারে। ব্যাস শুরু হলো মনের ভেতরে দ্বন্দ্ব। একবারে সরিয়ে দেওয়ার মতলব করলো এক বন্ধু অন্যকে। তারপর একদিন শেষ বাসে ওই মোড়ে নেমে ডাঙার ওই ঢালাতে বন্ধুকে মেরে ফেললো। কি সাংঘাতিক! সাংঘাতিক ব্যাপার তারপরও আছে। খুনের পরও? আগে হ্যাঁ, মাটি খুঁড়ে কিন্তু আর কিছুই পাওয়া যায়নি। বলেন কি? তৃতীয় সাংঘাতিকটাও আপনার শোনা দরকার, নইলে গল্প অসম্পূর্ণ থেকে যাবে। শিবনাথ শোনার জন্য চোখ তুলে রাখল। বন্ধুকে হত্যার প্রায়শ্চিত্ত করতে বন্ধুটি আত্মহত্যা করে। গল্প শেষ বা ভদ্রলোকের কথাটি শেষ হবার সঙ্গে সঙ্গেই দরজার কপাট ঠেলে আরেকজনের প্রবেশ ঘটে। কালো প্যান্টের উপর গলা ঢাকা ফুল হাতা সোয়েটার কালো রঙের, হাতে ঘড়ি, মাথায় ঝাঁকড়া চুল। চেয়ারে বসা মানুষটির কোনো ভাবান্তর দেখা গেল না। আগন্তুক তাকে দেখল বটে, তবে কথা বলল শিবনাথের সঙ্গে। সন্ধ্যের বাসে নেমেছেন? হ্যাঁ। নতুন মানুষ, এই রাস্তার পরিচয় ঠিক জানা নেই, তাই এখানে এসে পড়েছেন। শিবনাথ বলল, ঠিকই ধরেছেন, আপনিও বাস থেকে নেমে। যা দুর্যোগ, বৃষ্টি বাড়ল মনে হচ্ছে। আগন্তুক বিছানায় বসে বলল, এরকম আবহাওয়ায় কেউ বের হয়? তাই তো দেখছি। শিবনাথ বলল, যাক, 3 জন হওয়া গেল। দ্রোহ স্পর্শযোগ কি শুভ হয় কে জানে। তা কি কথা হচ্ছিল? আবার কি, বন্ধুত্বের কথা। আগন্তুক আসাতে শিবনাথের ভালোই লাগছে, কিন্তু ইনি কি এ বাড়িরই লোক নাকি নয়? আসার কথা ছিল, চেয়ারে আসীন তো নীরব, কোনো কথা বলছে না।
বাইরে হিম হাওয়া, বৃষ্টি কতটা কমলো বাড়লো কে জানে। এ ঘরে নিশিযাপন দেখা যাচ্ছে না খেয়েই করতে হবে। বাসে ওঠার আগে কচুরি খেয়েছে, মিষ্টি চাও খেয়েছে। এই ঠান্ডায় চা হলে হতো, ভদ্রলোক যখন আছেন তার কি ব্যবস্থা নেই? কিন্তু বলা যাবে কি করে? শিবনাথ ইতস্তত করে, বিছানায় নড়ে চড়ে বসে। এ ঘরের উষ্ণতায় বসে এখন আরাম বোধ হচ্ছে। বহুক্ষণ বাইরে যাওয়া হয়নি। একবার বেরোলে হতো। এদের কাছে বাথরুমের কথা তো বলা যায় না, বাইরে সেরে এসে বিছানায় শুয়ে পড়বে। কি ব্যাপার? একটু বাইরে যেতাম, অনেকক্ষণ বাথরুম সারা হয়নি আর কি। শিবনাথ উঠে দাঁড়ালো। আচ্ছা যান, ঘুরে আসুন। বাইরে বেরোতেই হিম হাওয়া শিবনাথকে যেন কাঁপিয়ে দিল। ঘুটঘুটে অন্ধকার, দরজার কপাট খোলা খানিকটা, অথচ বাইরে তো আলো আসছে না। মনে হতে সে ভেবে দেখল ঘরে কোনো আলো তো নেই, হ্যারিকেন কি অন্য কিছু। তবু পরস্পরকে দেখতে পাচ্ছিল কি করে? ভাবনার মধ্যে ভেতরের সংলাপ কানে গেল। তাহলে একজন মানুষ পাওয়া গিয়েছে। যাক, বহুদিন পর এলো একজন। সেই শেষ কবে যেন এসেছিল। আরে অত কি মনে থাকে নাকি? সেটা ছিল বর্ষা, তুমুল বৃষ্টি হচ্ছিল। হতে পারে। ও কি জানে এখানে একজন প্রেত বাড়ি তৈরি করে চেয়ারে বসে থাকে? পথভ্রান্ত পথিকদের সেখানে ঢুকলেই ফেরা হয় না আর। এও জানে বন্ধুকে বন্ধু মাত্র 300 টাকার জন্য হত্যা করেছিল। আহ থামো, অন্তত আজকে আর তোমাকে খুন হতে হবে না। বন্ধুকে খুন করার সেই ভয়ঙ্করতা থেকে আজ একটা রাতের জন্যে মুক্তির আনন্দটা আমাকে উপভোগ করতে দাও। ওকে খুন করবে? হ্যাঁ বন্ধু, তাই তো করে থাকি। একটা মানুষের জন্য তাই তো অপেক্ষা করি। আর আমি বাড়ি বানিয়ে অপেক্ষা করি হত্যার দৃশ্যটা ঘটানোর জন্য। আমাদের কারো মুক্তি নেই। আজ তোমাকে নয়, আমি ওই মানুষটার গলা টিপব। শিবনাথের বোঝার আগেই গলা দিয়ে বিকৃত আর্তস্বর বেরিয়ে আসে। ভূত, ভূত! অমনি দরজার কাছে দাঁড়ায় আগন্তুক। কোথায় ভূত? এই দেখুন, ভূত কেন, বাড়িঘর কিচ্ছুটি নেই। চেয়ারে বসে থাকা লোক দেখছেন? চেয়ারই তো নেই, তো লোক থাকবে? আরে চিৎকার করে দেখো। শিবনাথ দেখল বাড়িটা উধাও, কোনো লোক নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। সে ছুটতে শুরু করল প্রাণ ভয়ে। পেছনে তখনও ডাক, আরে শুনুন শুনুন। তারপর বিকট অট্টহাসি। অন্ধকার কাঁপিয়ে বৃষ্টির ধারাকে দুলিয়ে যেন চতুর্দিকে সে হাসি ছড়িয়ে পড়তে থাকে। শিবনাথ ছোটে, দিক দিশা নেই তার। উঁচু নিচু পাথরে ভুঁই, তারপর ক্ষেত, আল, ঝোপ, কোনো কিছুকে তোয়াক্কা নেই। পড়তে পড়তে কোনো ক্রমে নিজেকে সামলায় বেশ কয়েকবার। তারপর টের পায় টর্চের তীব্র আলো তার উপর পড়ছে। চেতনা ফিরে দেখে ঘরের মধ্যে সে শুয়ে আছে। হারিকেন জ্বলছে, 3-4 জন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। চোখ খুলে বন্ধ করে, আবার চোখ খুলে। কি আপনি? শিবনাথ। নতুন লোক মনে হচ্ছে। হ্যাঁ, রামপুর যাচ্ছিলাম। সে এদিকে কোথায়? ভাগ্যিস টর্চের আলোয় চোখে পড়ল। আমি ওদিকে পাকা ধানের মাঠ জলে ভাসছে, তাই আল কেটে জল বার করতে গিয়েছিলাম।
কিন্তু ওদিকে এলেন কি করে? ওই ডাঙ্গায়। ও, সেঙ্গাত খুনডাঙ্গা। যাক, খুব বাঁচা বেঁচে গিয়েছেন। শিবনাথ আর রামপুর যায় না, হাওড়া ফিরে আসে। 5,000 টাকার চেয়ে নিজের জীবনের দাম নিশ্চিত কিঞ্চিত বেশি।